শুরু করছি মায়া গল্পের 13তম পর্ব। কবিরাজের কথা শুনে আমরা বেশ চিন্তায় পড়ে গেলাম। এত শক্তিশালী জিন দ্বারা কালো জাদু করা হয়েছে, এখন সেই কালো জাদু কাটানো মুশকিল। কবিরাজ আরো বলল, আমি যদি এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করতে যাই তাহলে এর প্রভাব আমার ছেলে মেয়ের ওপরে পড়বে, মানে সেই জিনটা আমার ছেলে মেয়েকে মেরে ফেলবে। তাই আমি এত রিস্ক নিতে পারবো না, বরঞ্চ আমি আপনাকে যে ঠিকানাটা দিচ্ছি আপনারা সেখানে গিয়ে যোগাযোগ করুন, সে এই কাজটা করতে পারবে আমি আশা করছি। এরপর তিনি কাগজে একটা ঠিকানা লিখে দিলেন। পরদিন সকালবেলায় আমরা রওনা দিয়ে দিলাম সেই কবিরাজের বাড়ি, যার ঠিকানা উনি লিখে দিয়েছিল। তার বাড়িটা ছিল মূলত গ্রাম সাইডে আর অনেক দূরে, আমাদের বাড়ি থেকে 8-9 ঘন্টার জার্নি। তাই আমরা ভোর সকালবেলায় রওনা দিয়ে দিলাম। আমার খালা, আমি আর আমার মা, আমরা 3 জন যাচ্ছি। বাবাকে এসব বিষয় কিছুই বলা হয়নি, কেননা বাবা এসব কথা কিছুই বিশ্বাস করবে না, উল্টো আমাদেরকে বাধা দিবে না যাওয়ার জন্য। আমরা প্রথমে একটি বাসে উঠলাম। মূলত আমি বাসে করে যাতায়াত করতে পারি না, আমার খুব বমি আসে। কিন্তু সেই দিন আমার ভালোবাসার জন্য আমি সবকিছু ত্যাগ করলাম। আমার একটাই উদ্দেশ্য, সেই কবিরাজের বাড়ি যাওয়া, আর যেভাবেই হোক সেই কালো জাদু কাটানো। আমি যেভাবেই হোক আমার ভালোবাসার মানুষকে আগের মতো চাই, যার জন্য আমাকে যা করতে বলা হবে আমি তাই করব। বাসে উঠে 2-1 ঘন্টা পর আমি লক্ষ্য করলাম আমাদের পাশের সিটে একটা লোক বসে আছে। সেই লোকটা আমার দিকে অনেকক্ষণ যাবত তাকিয়ে আছে, আর এমন দৃষ্টিতে তাকিয়ে আছে যেন সে পুলিশ আর আমি চোর। বারবার আমি ইগনোর করছি, কিন্তু সেই লোকটা এক দৃষ্টিতে আমার দিকেই তাকিয়ে আছে। এক পর্যায়ে আমার কেমন যেন লাগছিল, তাই আমি মাকে বললাম। তখন মা ওই সিটে তাকিয়ে আমাকে বললেন, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? সেই সিটে তো কেউই নেই, সিটটা খালি পড়ে আছে, তুই কি আবুল তাবুল দেখছিস? আমি অবাক হয়ে গেলাম। আমি আবার যখন সেই সিটে তাকালাম তখন দেখলাম সেই লোক বসে আছে। আজব ব্যাপার, আমি দেখতে পারছি কিন্তু মা দেখতে পারছে না। কবিরাজ বলে দিয়েছিল আপনাদের যাত্রা পথে বাধা আসবে, কিন্তু ভয় পেলে চলবে না, সামনে এগিয়ে যেতে হবে। আমি সঙ্গে সঙ্গে সেই কবিরাজকে কল করলাম এবং তাকে সবগুলো কথা বললাম। তখন সেই কবিরাজটা বলল, নিশ্চিন্তে যান, সেটা আমার পালিত জিন, আমি পাঠিয়েছি যাতে সাবধানে আপনারা সেই কবিরাজের বাড়ি পৌঁছাতে পারেন। সেই জিনটা আপনাদেরকে রক্ষা করবে খারাপ জিন থেকে। এরপর আমি কিছুটা শান্তি পেলাম। যেতে যেতে হয়ে গেল সন্ধ্যা। এরপর আমাদের কিছুটা পথ হেঁটে আবার নৌকায় উঠে নদী পার করতে হবে, আর নদীর ওপারে রয়েছে সেই কবিরাজের বাড়ি। তো আমরা কিছু দূর হাঁটছিলাম, তখন বেশ রাতের মতোই হয়ে গিয়েছিল। আশেপাশে তেমন একটা মানুষজন নেই আর লাইটও নেই, মানে পুরোপুরি একটা নির্জন গ্রাম। আমি আমার মায়ের হাত শক্ত করে ধরে রেখেছি, আমার মা আমার খালার হাত শক্ত করে ধরে রেখেছে। এভাবেই আমরা হেঁটে যাচ্ছি। কিছু দূর যেতে একটা শেওড়া গাছের নিচে সাদা ধবধবে কিছু একটা দেখতে পেলাম। সামনে যেতেই দেখতে পেলাম সাদা কাফনে মোড়ানো একটা লাশ পড়ে আছে। এটা দেখে আমি এক চিৎকার দিলাম, সাথে সাথে মাও। আমাদের চিৎকার শুনে খালামণি বলল, কি রে, কি হয়েছে, চিৎকার করছিস কেন? মা আমার হাত শক্ত করে ধরে দোয়া পড়তে